আসসালামু আলাইকুম সবাইকে মঈন একাডেমির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা শুরু করব। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি এবং অনার্স এর জন্য। খুবই সহজ। আপনারা যারা আজকের টপিকসটি ভালোভাবে বুঝবেন, আপনারা নিজে নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন। এটা আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। আর যারা বিশেষ করে টিউশনির সাথে সম্পৃক্ত, তোমরা বিশেষ করে প্রাইমারি লেভেলে এই কোশ্চেন গুলো খুব বেশি আসে। ডাব্লিউএইচ কোশ্চেন প্রশ্ন মেকিং করা। সো তোমরা একটু সবাই গুরুত্ব দিবে। আর আজকের আলোচনার সাথে টেন্সের কিছু স্ট্রাকচার সম্পৃক্ততা আছে। বিশেষ করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কিছু কথা বলবো। আমরা প্রাসঙ্গিক যখন আলোচনা আসবে তখনই আমরা কথা বলবো। সো আমরা সবাই আমাদের বইয়ের সম্ভবত 20 বা 21 নম্বর পেজে যাব, দেখবো যে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা আছে। আমরা সবাই একটু বইটা খুলতে চাই। ডাব্লিউএস কোশ্চেন, জি স্যার, 20 নাম্বার পেজটা। ডাব্লিউএস কোশ্চেন। আপনাদের অনেকেই ক্যামেরা অফ। আপনারা চেষ্টা করবেন যখন ক্লাসে জয়েন করেন ক্যামেরা অন করে ক্লাস করার জন্য, তখন আপনাদের কনসেন্ট্রেশন ঠিক থাকে। যখন ক্যামেরা অফ করে ক্লাস করেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের অনেক সময় ক্লাসে মনোযোগ ঠিক থাকে না। এই যে কারেকশন অল ওভারঅল পড়ানো হয়েছে, একটা প্র্যাকটিস সোল ক্লাস নিয়েছি আমরা। কারেকশনের উপর আরো অতিরিক্ত ক্লাস নিয়ে আমরা সময়টা ওয়েস্ট করতে চাই না। যারা শেষের দিকে জয়েন করেছেন আপনারা এই টপিকস গুলো আবার প্রথম থেকে পাবেন। আমাদের এখানে একটু আগে 5 মিনিট আগে একজন ভর্তি হয়েছে। 10 মিনিট, 2 দিন আগে একজন ভর্তি হয়েছে, একদিন আগে ভর্তি হয়েছে, এরকম অনেকেই আছে। সো আপনারা যারা এই যে নতুন নতুন ভাবে ভর্তি হয়েছেন, কোনো অসুবিধা নেই, দুশ্চিন্তার কিছু নেই। আপনারা এই বিষয়গুলো যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো আপনারা পাবেন সবাই। ওকে, জাস্ট মিনিট। ওকে, সো ডাব্লিশ কোশ্চেন আমরা যেটা আলোচনা করব, আমরা জানি ইংরেজিতে প্রশ্ন দুই ধরনের হয়। আমার সাথে সাথে একটু কথা বলবেন আপনারা। ইংরেজিতে প্রশ্ন দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। আমি হয়তো দুই আপনাদের জন কথাগুলো হয়। শুনছি না, বাট আপনারা আমার সাথে সাথে রেসপন্স করবেন। ওকে, ইংরেজিতে প্রশ্ন সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাব্লিশ কোশ্চেন, আরেকটা হচ্ছে আচ্ছা, ইয়েস নো কোশ্চেন। আবার ইয়েস। টেক কোশ্চেনও ব্যবহার করা হয়, কিন্তু টেক কোশ্চেন প্রশ্নের ক্ষেত্রে আমরা খুব বেশি ব্যবহার করি না। আর আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। কম্পিউটার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি একটু বড় করে দিচ্ছি। আপনারা আজকের ক্লাসটা যারা বুঝবেন না, আহ, তাদের পরবর্তী ক্লাসগুলো বুঝতে অসুবিধা হবে। সো মনোযোগ দিবেন। সাধারণত ইংরেজিতে দুই ভাবে প্রশ্ন করা হয়। কয় ভাগে প্রশ্ন করা, কয় ভাবে? দুই ভাগে দুই না, দুই ভাগে। ভাবে হবে শব্দটা। দুই ভাবে প্রশ্ন করা হয়। আপনারা একটু হাত দিয়ে দেখাবেন। দুই ভাবে প্রশ্ন করা হয়। এক নাম্বার হচ্ছে অক্সিলারি ভাব দ্বারা প্রশ্ন করা হয়, যাকে আমরা বলি ইয়েস নো যাকে কোশ্চেন। ইয়েস নো অক্সিলারি কোশ্চেন ভার্ব বলে। দ্বারা প্রশ্ন করা হলে তাকে কি বলা হয়? ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো আর কোশ্চেন। যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করবো তাকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন। চব্বিশ তাহলে কোশ্চেন। স্যার, ডাব্লিউএস কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেনের মধ্যে পার্থক্য কি? ইয়েস নো কোশ্চেন মানে হচ্ছে যে প্রশ্নটা করার পরে উত্তরে কোনো তথ্য জানতে চাওয়া বোঝায়। জাস্ট কিরকম, না সরি, ইয়েস নো কোশ্চেন মানে হচ্ছে যখন কোনো প্রশ্ন করা হবে উত্তরে ইয়েস অথবা নো বললেই চলে, তাকেই বলা হয় ইয়েস নো কোশ্চেন। যদি আমি ইয়েস আপনাদেরকে নো প্রশ্ন কোশ্চেন, হ্যাঁ করি, হ্যাঁ। আর ইউ টিচার? নো। যদি কেউ থেকে থাকেন আপনারা বলবেন ইয়েস আই এম আ টিচার। যদি বলি আর ইউ স্টুডেন্টস, আপনারা কি ছাত্রছাত্রী? ইয়েস উই আর স্টুডেন্টস। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আর ইউ প্রাইম মিনিস্টার? নো। ওকে, সো যেই সকল প্রশ্ন করার পরে উত্তরে ইয়েস অথবা নো বললেই চলে তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। ঠিক আছে কিনা? ইয়েস নো। সবকিছু লিখতে হবে না আমাদের। সবকিছু লিখতে হবে না, কিছু জিনিস মনে রাখতে হয় এভাবে। হ্যাঁ, এগুলো আমরা আগে হয়তো যারা বেসিক ইংরেজি আলোচনাগুলো পেয়েছিলে তোমরা, তখন হয়তো এই আলোচনাগুলো আমরা লিখেছি। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যখন প্রশ্ন করা হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। ডাব্লিউএস কোশ্চেন মানে মানে হচ্ছে কি? কোন কিছু, যখন কোনো কোন কিছু তথ্য জানতে জানতে চাও। চাওয়া বোঝায়। যখন কোনো তথ্য জানতে চাওয়া বোঝায়। তথ্য জানতে চাওয়া মানে কি? যদি আমি প্রশ্ন করি, আপনারা কোন আহ, আপনি কোন কলেজে পড়েন, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেন, আপনি কখন ইংরেজি পড়েন, এই যে কখন পড়েন, এটা যদি আপনি ইয়েস অথবা হুম, নো বলেন তাহলে কিন্তু উত্তর সঠিক নয়। আপনাকে হবে না। স্পেসিফিক একটা তথ্য দিতে হবে।
ঠিক আছে? জি স্যার। আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনাদেরকে যে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আপনারা কেন ইংরেজি শিখেন, জাস্ট ইউ হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট দিস আনসার। এই আনসারটার বিষয়ে, কোশ্চেনের বিষয়ে উত্তর দিতে হবে কোন একটা কিছু, যে উই লার্ন ইংলিশ ফর ডেভেলপিং আওয়ার কমিউনিকেশন স্কিলস, অথবা আমরা পরীক্ষা পাশ করার জন্য বা আমরা পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য, যে সো দ্যাট উই ক্যান গেট গুড মার্কস ইন আওয়ার এক্সাম, পরীক্ষা যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি। আমি যদি প্রশ্ন করি হুইচ কলেজ ডু ইউ স্টাডি, আপনারা কোন কলেজে পড়াশোনা করেন, আপনাকে উত্তর দিতে হবে। আমি যদি প্রশ্ন করি টু হোম ডু ইউ লার্ন ইংলিশ, আপনারা কার কাছে ইংরেজি শিখেন, ইউ হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট দিস, আপনাদেরকে কিছু বলতে হবে। দিস ইজ ডাব্লিউএস কোশ্চেন। আর তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাব্লিউএস কোশ্চেন এন্ড অক্সিলারি ইয়েস নো কোশ্চেন? ইয়েস নো কোশ্চেন মিন্স জি স্যার। শুধু আনসার ইয়েস অথবা নো বললেই চলে, তাদেরকে ইয়েস নো হ্যাঁ। কোশ্চেন বলে। ডাব্লিউএস কোশ্চেন মিন্স আপনাকে কোনো প্রশ্ন করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, কিছু না কিছু বলতে হবে, সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। সবাইকে ক্লিয়ার? জি জি স্যার। সবাই একটু হাত দিবেন, রেসপন্স করবেন যদি আপনাদের কথা আমি শুনছি না। আমি বারবার কথাগুলো বলছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওকে, এখন প্রশ্ন আসতে পারে, আমরা সংজ্ঞাটা জানলাম যে কোনটা ইয়েস নো কোশ্চেন আর কোনটা ডাব্লিউএস কোশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমরা যখন কোনো সেন্টেন্স দেখবো তখন আমরা দেখে বুঝবো কিভাবে যে কোনটা ইয়েস নো কোশ্চেন আর কোনটা ডাব্লিউএস কোশ্চেন? হ্যাঁ, ডব্লিউ। দেখে বোঝার সুযোগ আছে আমাদের। যখন দেখবো অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন হয়েছে। অক্সিলারি ভার্ব আমরা শিখেছি, আমাদের বইয়ে 7 নাম্বার, সম্ভবত 7 বা 8 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে ইয়েস নো কোশ্চেন হ্যাঁ কোনগুলো। লেখা আছে টু বি ভার্ব, টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি। টু ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, টু বি ভার্ব হচ্ছে অ্যাম হ্যাঁ। ইজ আর ওয়াজ ওয়ার, টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, মডেল অক্সিলারি হচ্ছে শ্যাল শুড উইল ওজ ক্যান কুড মে মাইট মাস্ট। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এই ভার্ব গুলো দ্বারা যখন কোনো কোশ্চেন শুরু হবে তখন সেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। আর যখন আমরা দেখবো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কোনো শব্দ শুরু হয়েছে, কোনো বাক্য শুরু হয়েছে, তখন সেটাকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ কোশ্চেন বলবো। আমাকে প্রশ্ন করতে পারেন ডাব্লিউএইচ ওয়ার্ড কাকে বলে, তাহলে একটু খেয়াল করে দেখেন, যে ডব্লিউসি আপনাদের বলে বইও যে আছে, চাপ। কম্পিউটার স্ক্রিনও খেয়াল করেন, যে সকল ওয়ার্ড গুলো দ্বারা প্রশ্ন করার পরে কোনো তথ্য জানতে চাওয়া অনেক। বোঝায় তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। আমি যখন লিখতে বলি তখন আপনারা লিখবেন, অযথা অনর্থক অপচয় করবেন না অতিরিক্ত কোনো কিছু লিখে। যেটা বইয়ে দেওয়া আছে সেটা লিখার প্রয়োজন নাই, যেটা লিখতে হবে আমি বলবো। এখন আমাকে প্রশ্ন করতে পারেন ওই ওয়ার্ড গুলো কোনগুলো, ডাব্লিউএস ওয়ার্ড কি জিনিস? তাহলে ডাব্লিউ এবং এইচ দ্বারা শুরু হওয়া শব্দগুলোকেই আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। অর্থাৎ যে সকল শব্দগুলো ডাব্লিউ এবং এইচ দ্বারা শুরু হয় ওই সকল শব্দগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কোনগুলো? ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো হচ্ছে ওয়াচ, ওয়েন, ওয়ের, ওয়াই, হাউ। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। এই শব্দগুলো হচ্ছে কি ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন যে পরীক্ষায় আসবে, আমাদের এই ওয়ার্ড গুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। ঠিক আছে? প্রশ্ন তৈরি করতে হবে। আমাদের বইয়ে দেওয়া আছে, যাদের কাছে বই নাই, বই না থাকার কথা না, স্ক্রিনশট দিয়ে রাখবে। নোট, এই সকল ওয়ার্ড গুলো দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করা হয়। সবাইকে এতটুকু বুঝতে পেরেছেন? জি স্যার। গুড, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন। জি আপনারা জি জি। অনেকেই আছেন যে ক্যামেরা অফ করে ক্লাস করছেন, সো আপনাদের দায়িত্ব আপনাদের কি নিতে হবে। ক্যামেরা অফ করে যদি আপনারা ক্লাস করেন তাহলে আমি হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবো না আপনার ক্লাসে, ক্লাসের প্রতি মনোযোগ আছে কি নাই। আমি আব্দুল মালিক ভাই, ক্যামেরা, এখানে হচ্ছে ক্যামেরাটা, জি আপনার এখানে কারেন্ট না, আপনার ক্যামেরাটা অফ রাখেন, সমস্যা নেই। ওকে, ওকে ঠিক আছে। আমরা এই মুহূর্তে ক্লাস করছি 56 জন, 56, বা আর এখানে 15 জন মাত্র ক্যামেরা অন করা। যাই হোক, এটা আপনাদের একান্ত দায়িত্ব। আমি এই বিষয়ে আরেকটু শক্ত হবো আস্তে আস্তে। নেক্সট আসি, ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যে কি হিসাবে বসে, এই অংশটা আমাদের আপাতত দরকার নেই, এই অংশটা আমাদের দরকার নেই। ঠিক আছে? এই যে অংশটা, এটা আপনারা পাশে এইভাবে একটু ক্রস চিহ্ন দিয়ে দেন, বইয়ের পাশে। এখানে একটা তথ্য আছে, একটু খেয়াল করেন। হু, হু এর, হু এবং হোম সাবজেক্ট বা অবজেক্টিভ। হু এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হোম, এই কথাটা একটু লিখে রাখতে পারেন। হু এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হোম। হোম শব্দের অর্থ কাকে? হোম শব্দের অর্থ কাকে?
একটু লিখে রাখেন। কাকে? হু এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হোম, মানে হু বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসে আর হোম বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে বসে, এটা বোঝাচ্ছে আর কি। সাবজেক্ট অবজেক্টে বসে এরকম না, মানে হোম শব্দটা তো কাকে, হু এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হোম। আচ্ছা, আমরা ডাব্লিউএস ওয়ার্ড গুলোর অর্থগুলো জানি। হোয়াট শব্দের অর্থ কি, ওয়াইন শব্দের অর্থ কখন, ওয়ার শব্দের অর্থ কোথায়, ওয়াই শব্দের অর্থ কেন, হাউ শব্দের অর্থ কিভাবে, হু শব্দের অর্থ কে বা কারা, হোম শব্দের অর্থ কাকে, হুইচ শব্দের অর্থ হুই কোনটি, শব্দ কোনটি? হৌস শব্দের অর্থ হচ্ছে কারটি। ঠিক আছে, কারটি, এগুলো আমরা জানি সবাই। কাকে? হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি, আর হৌস শব্দের অর্থ হচ্ছে কারটি। কাটি। পুচ। পুচ। তাহলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো জানলাম, যে ডাব্লিউএইচ কোশ্চেন কি, ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে যে সকল প্রশ্ন করার পরে কোনো তথ্য জানতে চাও বুঝে তাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। কোশ্চেন ইংরেজিতে নর্মালি আমরা যখন প্রশ্ন করি দুই ভাবে হয়, একটা ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন মানে হচ্ছে যখন অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করবো সেটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলি, ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে সেটাকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলি। তো আমরা এখন বলে। একটু অতি গুরুত্বপূর্ণ আলোচনায় যাব। কোন শব্দগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড সেগুলো আমরা জেনেছি, কোনগুলো অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্ব দিয়ে আমরা এক্সাম্পলও প্র্যাকটিস করেছি। সবাই একটু জি খাতায় স্যার। লিখবো, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য লিখবো এই মুহূর্তে। ডাব্লিউএইচ কোশ্চেন করার পূর্ববর্তী 6টি করণীয় দিক হলো, 6টি করণীয় দিক আপনারা লিখেন। 1 নাম্বার লিখেন, আপনারা যখন সিদ্ধান্ত নেবেন পরীক্ষায় আপনারা ডাব্লিউএইচ কোশ্চেন করবেন, আপনাদের প্রথম কাজ কি? 1 নাম্বার লিখেন, আপনারা এই অংশটা আগে লিখেন। ডাব্লিউএইচ কোশ্চেন করার পূর্ববর্তী 6টি করণীয় দিক হলো, এটা হেডলাইন হিসেবে লেখ। লিখছি স্যার। 1 নাম্বার লিখেন, সেন্টেন্সটি ভালোভাবে পড়তে হবে। সেন্টেন্সটি ভালোভাবে পড়তে হবে। সেন্টেন্সটি ভালোভাবে পড়তে হবে। 2 নাম্বার লিখুন, 2 নাম্বার, সেন্টেন্সটির অর্থ ভালোভাবে বুঝতে হবে। সেন্টেন্সটির অর্থ ভালোভাবে বুঝতে হবে। লিখছি স্যার। সেন্টেন্সটির অর্থ ভালোভাবে বুঝতে হবে। 3 নাম্বার, সেন্টেন্সটি কোন টেন্সে আছে ধরতে হবে। 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 5 নাম্বার, সেন্টেন্সটির সাবজেক্টে কোন নাম্বার এবং কোন পার্সনে আছে তা ধরতে হবে। সেন্টেন্সটির সাবজেক্টটি কোন নাম্বার এবং কোন পার্সনে আছে তা ধরতে হবে। সেন্টেন্সটির সাবজেক্টে কোন নাম্বার এবং কোন পার্সন আছে তা ধরতে হবে। নাম্বার 6,
কোন অংশটিকে প্রশ্ন করা হবে তা বের করতে হবে। কোন অংশটিকে প্রশ্ন করতে হবে তা বের করতে হবে। কোন অংশটিকে প্রশ্ন করতে হবে তা বের করতে হবে। কোন অংশটিকে প্রশ্ন করতে হবে তা বের করতে হবে। কোন অংশটিকে প্রশ্ন করতে হবে তা বের করতে হবে। সবাই লিখেছেন? আরেকটা পয়েন্ট আপনারা লিখেন, যদি এটার সাথে অতিরিক্ত একটা অংশ, তারপর আপনারা লিখেন 7 নাম্বার দিয়ে, উপরে 6টি কথা লিখছেন না, সেই জায়গায় প্রয়োজনে 7 লিখেন। লেখেন অক্সিলারি ভার্ব না থাকলে আনতে হবে। 7 নাম্বার, অক্সিলারি ভার্ব না থাকলে আনতে হবে। 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 এই যে 7 নাম্বার, আপনারা একটু খেয়াল করেন আমাদের বইয়ে, এই যে বইয়ে খেয়াল করেন অক্সিলারি ভার্বের বিষয়টা। আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বে পড়েছি, খুব ভালোভাবেই পড়েছি আমরা সেখানে। আমরা জানি 2 প্রকার টেন্সে। একটু দেখুন সবাই, অক্সিলারি ভার্ব না থাকলে, নোট, আমরা জানি 12 প্রকার টেন্সের মধ্যে 2 প্রকার টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কি বললাম? আমরা জানি 12 প্রকার টেন্সের মধ্যে 2 প্রকার টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে, অর্থাৎ নাবোধক অথবা প্রশ্নবোধক করতে হলে, অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাস এবং ডিড আনতে হয়। ডু ডাস এবং ডিড আনতে হয়, এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বও পড়ে আসছি। এখন প্রশ্ন আসতে পারে কখন ডু হবে, কখন ডাজ হবে এবং কখন ডিড হবে। তারপরেও আমি বলছি, যদিও আমরা পড়ে আসছি, অনেকে হয়তো এই ক্লাসটাতে ছিল না, সেজন্য আমি আবার বলছি। প্রথমে আমরা ডু ডাজ এর ব্যবহার শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাজ সাবজেক্ট অনুযায়ী, কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসাবে বসে। ডু ডাজ কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে ডু বসে কোন পার্সনের সাথে এবং ডাজ বসে কোন পার্সনের সাথে, একটা প্রশ্ন আসতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমি সাবজেক্ট গুলো লিখে দিয়েছি। এই যে সাবজেক্ট গুলো, আই, উই, ইউ, দে এবং নাউন প্লুরালের ক্ষেত্রে ডু বসে। হি, শি, ইট এবং নাউন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে, নাউন থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি বসে? ডাজ বসে। এখানে একটু নোট লিখে রাখতে পারো বইয়ে, যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। লিখে রাখো, একটু ছোট করে বইয়ে লিখে রাখো। ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ হয়। বইয়ে একটু ছোট করে লিখে রাখো, ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হয়? ডাজ হয়। ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হয়? ডাজ হয়। ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি হয়? ডাজ হয়। এবার আসেন ডিড এর ব্যবহার। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সকল পার্সনের সাথে ডিড বসে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সকল পার্সনের সাথে ডিড বসে, রাইট? কারণ ডিড আছেই একটা। ঠিক আছে, ডিড আছে কয়টা? একটা। আপনারা এখানে একটু কষ্ট করে লিখুন, নোট, নোট লিখুন। বইয়ের কর্নারে বা খাতায় যেখানে ভালো লাগে লিখুন। ব- বইয়ের কর্নারে লিখে রাখেন এই জায়গায়, যে নোট, ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম হয়। ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম বসে। ডু ডাজ ডিড এর পরে ভার্বের বেস ফ্রম বা প্রেজেন্ট ফ্রম বসে। ডু ডাজ ডিড এর পরে
ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। ডু ডাজ ডিড এর পরে ভার্বের কি বসবে? বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, এই 8 নাম্বার বই যেটা দেওয়া আছে, সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ডাবলস কোশ্চেনটা নেগেটিভ হবে। এটা মেজর কোনো কথা না, এটা আমাদের ইয়া না হলেও চলবে, সমস্যা নাই। পার্সন পরিবর্তন এই অংশটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। পার্সন পরিবর্তন, যখন আমরা কোনো সেন্টেন্সকে ডাবলস কোশ্চেন করতে যাব, সেক্ষেত্রে পার্সনের ব্যাপারটাও আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা জানি পার্সন 3 ধরনের হয়। আমরা জানি পার্সন 3 ধরনের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, আমরা সবাই জানি পার্সন 3 ধরনের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ ইউ। থার্ড পার্সন কোনগুলো? হি শি দে ইট। হি শি দে ইট, ঠিক আছে। আর সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ ইউ। সেকেন্ড পার্সন কোনগুলো? ইউ ইউ। বইয়ে দেওয়া আছে কিন্তু, তারপর আমি একটু দাগ দিয়ে সুন্দর করে দেখাই দিচ্ছি। আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাব, অর্থাৎ ডাবলস কোশ্চেন করতে যাব। ডাবলস কোশ্চেন মানেই তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক না? তাহলে আমরা থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন করব না। থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন করব না। সেকেন্ড পার্সন থাকলেও কোনো পরিবর্তন করব না। তবে হ্যাঁ, ফার্স্ট পার্সন যদি হয়, এই ফার্স্ট পার্সনকে আমরা সেকেন্ড পার্সনে পরিণত করব। কারণ আই অর্থ আমি, তো আমাকে তো আমি প্রশ্ন করতে পারি না যে আমি কি শিখাই। আমাকে আমি প্রশ্ন করতে পারি? আমাকে আরেকজন প্রশ্ন করবে যে আপনি কি শিখান, তখন আমি বলবো হ্যাঁ আমি ইংরেজি শিখাই বা শেখানোর চেষ্টা করি। আমরা কি আমাদের নিজেদেরকে প্রশ্ন করব আমরা এখন কি শিখছি? না, আমাদেরকে অন্যরা প্রশ্ন করবে আপনারা এখন কি শিখছেন। তখন আমরা হয়ে যাব আপনারা, আর আমি হয়ে যাব আপনি। বুঝতে পারলাম? তাহলে ফার্স্ট পার্সন যখন থাকবে, অর্থাৎ ফার্স্ট পার্সন মানেই বলতে আই এবং উই, তাহলে আই এবং উই কে কিসে পরিণত করতে হবে? ইউতে পরিণত করতে হবে। কিভাবে আমরা পরে শিখবো, আপাতত তথ্যটা মনে রাখি। তাহলে থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না, সেকেন্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। তবে ফার্স্ট পার্সন থাকলে সেটার কি করতে হবে? পরিবর্তন করতে হবে। কিসে পরিবর্তন করব? সেটাকে আমরা সেকেন্ড পার্সনে পরিণত করব। যদি প্রশ্ন করা হয় কেন পরিবর্তন করব, কারণ নিজেকে নিজে প্রশ্ন করা যায় না। ওকে, আমরা জাস্ট ধাপগুলো শিখছি, আমরা এখনো চেঞ্জিং এ যাচ্ছি না, যাব। রান্না করার জন্য আগে যেমনটা মশলাগুলো রেডি করা দরকার, আমরা সেভাবে মশলাগুলো রেডি করছি। ওকে, আচ্ছা। ফার্স্ট পার্সন যেমন দেখো, ফার্স্ট পার্সন কি? এই যে আই, মি, মাই। আই, মি, মাই। তাহলে যদি আই থাকে, সেটা ইউ হয়ে যাবে। সাবজেক্টিভ ফ্রম, অবজেক্টিভ ফ্রম, পসেসিভ ফ্রম। তাহলে আই থাকলে ইউ হবে, মি থাকলে ইউ হবে, মাই থাকলে ইউর হবে। সাবজেক্টিভ ফ্রম হলে সাবজেক্টিভ ভাবে চেঞ্জ হবে, অবজেক্টিভ হলে অবজেক্টিভ ফ্রম অনুযায়ী হবে, পসেসিভ হলে পসেসিভ অনুযায়ী হবে। তাহলে মাই বুক হয়ে যাবে ইউর বুক, মি হয়ে যাবে ইউ, আর আই এর সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, রাইট? তাহলে ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ দুইটাই সেম ফ্রম, ইউ ইউ ইউ। আচ্ছা, ঠিক তেমনি ভাবে উই, আস, আওয়ার। উই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, আস হচ্ছে অবজেক্টিভ ফ্রম, আওয়ার হচ্ছে পসেসিভ ফ্রম। তাহলে উই থাকলে হবে যাবে ইউ, আর আস থাকলে হয়ে যাবে ইউ, আর আওয়ার থাকলে হয়ে যাবে ইউ। ইউ ইউ ইউ। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো ভাই? পার্সনটা খুব ইম্পর্টেন্ট। পার্সনটা খুব ইম্পর্টেন্ট। আমি সাবজেক্টিভ হলে সাবজেক্টিভ হবে, অবজেক্টিভ হলে অবজেক্টিভ হবে, পসেসিভ হলে পসেসিভ হবে। তাহলে আমি আবার একটু প্রথম থেকে বলি। ডাব্লিউএস কোশ্চেন পরিবর্তন করতে গিয়ে আমাদের প্রথমত 7টি বিষয় আমাদের খুব বেশি জানা ইম্পর্টেন্ট। কি জানতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে? 1 নাম্বার হচ্ছে পরীক্ষায় যে সেন্টেন্সটা আসবে, সেই সেন্টেন্সটি আমাকে পড়তে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখি। মনে করেন একটা এক্সাম্পল পরীক্ষা আসছে আপনাদের।
এক্সাম্পল আসছে যে উই উই লার্ন ইংলিশ উই লার্ন ইংলিশ। একটা সেন্টেন্স লিখলাম। আচ্ছা, এটা আমি একটু কঠিন করে লিখি। আমরা লিখতে পারি যে, একটু সহজ করে লিখি আপনাদের বোঝার জন্য। উই গো টু, মনে করেন DHA, উই গো টু ঢাকা, মনে করেন উই গো টু ঢাকা, আমরা ঢাকা যাই। আমরা কোথায় যাই? ঢাকা যাই। তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আমরা এই সেন্টেন্সটা পড়বো, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে এই সেন্টেন্সটার অর্থ বোঝার চেষ্টা করব যে আমরা ঢাকা যাই। তিন নাম্বার হচ্ছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমরা ধরার চেষ্টা করব। যেমন এটা কোন টেন্স, কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দুইটা টেন্স হবে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি ভার্বের B1 হয়, বেস ফ্রম হয়, B1 কি মানে কি, বেস ফ্রম হয়, তাহলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি B2 হয় তাহলে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে কিনা? চার নাম্বার হচ্ছে যে আমরা, এক নাম্বার হচ্ছে সেন্টেন্সটি পড়তে হবে, দুই নাম্বার অর্থ বুঝতে হবে, তিন নাম্বার টেন্স ধরতে হবে, চার নাম্বার হচ্ছে কোন পার্সনে আছে সে পার্সনটি আমরা দেখার চেষ্টা করব, ঠিক না? তাহলে দেখেন এখানে আছে ফার্স্ট পার্সন। কিসে আছে? ফার্স্ট পার্সনে আছে। উই আছে, এখানে কি আছে? উই। তাহলে উই হচ্ছে এটা কি, ফার্স্ট পার্সন। তাহলে আমরা এক নাম্বার কাজ করলাম, দুই নাম্বার করলাম, তিন নাম্বার টেন্স বের করলাম, আর চার নাম্বার আমরা ফার্স্ট পার্সন বললাম। ঠিক আছে? তারপরে পাঁচ নাম্বার কি, আমরা কোন অংশটাকে পরিবর্তন করব সেই অংশটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা ঢাকাকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ঢাকাকে প্রশ্ন করব। তাহলে ঢাকা একটা জায়গার নাম, জায়গার নামের পরিবর্তে প্রশ্ন করতে আমাদেরকে হোয়ার ব্যবহার করতে হয়, সেটা আমরা পরে শিখবো, আমরা এখন এটা শিখছি না। ঠিক আছে? তার পরবর্তীতে হচ্ছে যে এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা আমাদের খুঁজতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নাই আমাদেরকে আনতে হবে। আমরা তিনটা অক্সিলারি ভার্ব নিয়ে মাথায় কাজ করব, ডু, ডাজ এন্ড ডিড। তাহলে ডু ডাজ ডিড তিনটা। এখন তো তিনটা হবে না, যে কোনো একটা হবে। তাহলে আমাদেরকে কোনটা ব্যবহার করতে হবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের ডু ডাজ ব্যবহার করতে হবে, পাস্ট ইনডিফিনিট হলে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা ডু ডাজ এর মধ্যেই থাকি। আর যেহেতু এখানে ভার্বের সাথে এস বা ইয়েস নাই তাহলে এখানে ডাজও হবে না, আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু। ওকে, তাহলে আমরা এটাও জানলাম। এবার আমরা জানবো যে এখানে পার্সন পরিবর্তন। তাহলে ফার্স্ট পার্সন উই আছে, উই কে আমরা কি করে ফেলবো? ইউতে পরিণত করে ফেলবো, রাইট? এখন আমরা ঢাকাকে যদি প্রশ্ন করি, হোয়ার দিয়ে প্রশ্ন করব, হোয়ার ডু ইউ। আচ্ছা, আমাদের লাইন যদি কেটে যায় আমরা 9:50 আবার ক্লাসে জয়েন করবো, 9:50। লাইন কেটে গেলে 10 মিনিটে ব্রেক থাকবে, 9:50 আবার আমরা জয়েন করবো। হোয়ার ডু ইউ গো, আপনি কোথায় যান? তাহলে আমরা ঢাকার পরিবর্তে ব্যবহার করলাম হচ্ছে হোয়ার, আর অক্সিলারি বা প্রেজেন্ট ইনডিফিনিটটা সেই অনুযায়ী আমরা ব্যবহার করেছি ডু। আর উই সাবজেক্টটাকে আমরা ইউতে পরিণত করে নিয়েছি, ইউতে পরিণত করলাম। আর ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করলাম হচ্ছে গো। তাহলে হোয়ার ডু ইউ গো, আপনি কোথায় যান বা আপনারা কোথায় যান। এই একটু পরে যখন 10 মিনিটের ব্রেকের মধ্যে আপনারা এই তথ্যগুলো পড়বেন, এই 7টা তথ্য সেন্টেন্সটি পড়তে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, টেন্স ধরতে হবে, পার্সন ধরতে। তো আমরা এই মুহূর্তে দুইটি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ওয়াইন এর ব্যবহার, আরেকটি হচ্ছে ওয়ার এর ব্যবহার। ঠিক আছে? ওয়াইন শব্দের অর্থ হচ্ছে কখন, আর ওয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি যে বললেন সেন্টেন্সটি পড়তে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে, যে 7টি পয়েন্টের মধ্যে 2 নাম্বার পয়েন্ট ছিল অর্থ বুঝতে হবে। ভাই আপনি তো জানেন যে আমরা খুব দুর্বল, আমরা তো সকল সেন্টেন্সের অর্থ জানবো না। তাহলে আমাদের পক্ষে কিভাবেই ডাব্লিউএস কোশ্চেন করা সম্ভব? যদি কোনো পন্থা থাকে আপনি আমাদেরকে বলেন, অবশ্যই আমি বলবো আপনাদেরকে। আপনারা খুব সহজেই পারবেন। যেমন আমি একটা সেন্টেন্স এই মুহূর্তে লিখবো, দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা একটু আগে ডাব্লিউএস ওয়ার্ড একটু পরিচয় হয়নি, এখানে একটু দেখেন আপনারা। আপনাদের এখানে একটা চার্ট দেওয়া আছে, আপনারা এই চার্টটা একটু পড়বেন। এখানে খুব সুন্দর করে আমি শব্দগুলো দিয়ে দিয়েছি।
এবং অর্থগুলো দিয়ে দিচ্ছে, এগুলো আমি ধারাবাহিকভাবে একটা একটা করে ব্যাখ্যা করব। এই মুহূর্তে আমি আলোচনা করব হচ্ছে আমরা ওয়াইনের ব্যবহার। আমরা সবাই একটু ওয়াইনের ব্যবহারে চলে যাব, সম্ভবত 2 নাম্বার। ওকে, আচ্ছা। ওয়াইনের ব্যবহার আমরা কিভাবে বুঝবো যে আমরা এই বাক্যটাকে ওয়াইন দিয়ে প্রশ্ন করব? আমরা বাক্যের মধ্যে সময় উল্লেখ আছে কিনা, কি উল্লেখ আছে কিনা, সময় উল্লেখ থাকলে, কি উল্লেখ থাকলে, সময় উল্লেখ থাকলে আমরা ওয়াইন দিয়ে প্রশ্ন করব। সময় উল্লেখ কিভাবে বুঝবো? যে আমরা বুঝি নর্মালি হচ্ছে ইয়েস্টারডে, টুমরো, নেক্সট ডে, নেক্সট উইক, তারপর হচ্ছে 7 AM, 8 AM, তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, স্যাটারডে, সানডে। হ্যাঁ, এই যে সানডে, এই যে বিষয়গুলো, এগুলো দেখলেই আমরা বুঝি আসলে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, এই যে ফার্স্ট এক্সাম্পলটা দেখো কি বলছে, হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছিল, সে গতকাল বাড়ি এসেছিল। তাহলে আমরা এখানে আমাদের প্রথম কাজ কি, আমরা সেন্টেন্সটা পড়বো, পড়লাম যে হি কেম হোম ইয়েস্টারডে, পড়লাম। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা অর্থ বোঝার চেষ্টা করব, যে আমরা এখন অর্থ বুঝতে পারছি হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই সেন্টেন্সটা সহজ এবং এটা পরিচিত, সেই জন্য আমরা অর্থ বলতে পারছি। কিছু কিছু বাক্যে দেখবো যে আমরা অর্থ পারি না, তখন কি হবে? তখন ইয়েস্টারডে অর্থ যে গতকালকে, সেটা তো আমরা জানি। কি বলো, একটু কথা বললো, কিন্তু রেসপন্স করো। জি, ইয়েস্টারডে মানে গতকাল, সেটা তো আমরা জানি, এতটুকু জানলেই হবে, বুঝতে পারবা যে এটা দ্বারা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। সময় মানে হচ্ছে আমরা এই ইয়েস্টারডের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ওয়েন ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়েন। প্রথমে আমরা ওয়েন নিয়ে আসবো, প্রথমে কি নিয়ে আসবো, ওয়েন। আচ্ছা, ইয়েস্টারডে পরিবর্তে আমরা কি নিয়ে আসবো, ওয়াইন নিয়ে আসবো। আচ্ছা, এবার দেখো, আমাদেরকে যেহেতু প্রশ্নবোধক করতে হবে, আমাদেরকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এই সেন্টেন্সে প্রকাশ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ইয়েস্টারডে থাকলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ও লাইলা থাকলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি হয়, ডিড। তাহলে ওয়াইন ডিড। আর এখানে সাবজেক্ট কি আসছে, সাবজেক্ট আসছে হচ্ছে হি। হি থার্ড পারসন। তাহলে হি থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়েন ডিড হি, আর এখানে আছে খেম, খেম হয়ে যাবে খাম। তোমরা বইয়ের সলিউশন গুলো লিখে ফেলবা, হোয়েন ডিড হি কাম। তারপর হোম, হোমের জায়গায় থাকবে। তাহলে হোয়েন ডিড হি কাম হোম, হোয়েন ডিড হি কাম হোম, হোয়েন ডিড হি কাম হোম, সে কখন বাড়ি এসেছিল, সে কখন বাড়ি এসেছিল। ওকে, তাহলে আমরা এখান থেকে বাদ দিলাম কি, আমরা এখান থেকে বাদ দিয়েছি হচ্ছে এই ইয়াস্টার শব্দটাকে আমরা বাদ দিয়েছি, রাইট? ইয়াস্টারে আমরা বাদ দিয়েছি। ওকে, তাহলে ইয়াস্টারডে পরিবর্তে আমরা কি নিয়ে আসলাম, ইয়াস্টারডে পরিবর্তে আমরা ওয়েন নিয়ে আসলাম, ওয়েন। সবাইকে এটা বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। আচ্ছা, এবার আসো 2 নম্বরে, আই গেট আপ 5 AM। তাহলে আমি আবার সে প্রত্যেকটা সাবজেক্ট আছে কিনা, পার্সন আছে কিনা, এত কিছু আমি বলছি না, আগে বলেই দিয়েছি। সো আমি সরাসরি প্র্যাকটিস করে ফেলি। এখানে 5 AM আছে, 5 AM, 5 AM। তাহলে এটা দ্বারা সময় বোঝাচ্ছে। তাহলে সময় বুঝালে এখানে আমরা কি ব্যবহার করব, ওয়েন ব্যবহার করব, ওয়েন। তাহলে যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি ব্যবহার করবো, ডু। যদি ভার্বের সাথে এস বাই এস থাকতো আমরা ডাজ ব্যবহার করতাম, যেহেতু এস বাই এস নাই, আমরা এখানে ডু ব্যবহার করব। আই কে কি করতে হবে, ইউ করতে হবে। ওয়েন ডু ইউ গেট আপ, ওয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ঘুম থেকে ওঠেন। ওয়েন ডু ইউ গেট আপ, আপনি কখন ঘুম থেকে ওঠেন। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট। এই সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করবেন, গুরুত্বপূর্ণ। ওকে, মাই ফাদার ভিজিটেড আমেরিকা লাস্ট ইয়ার। তাহলে আমরা এখানে লাস্ট ইয়ার কে দাগ দিব। এই কারণে আমরা বুঝলাম যে এটা আমাদের কি বোঝাচ্ছে, ওয়েন দিয়ে প্রশ্ন হবে। কি দিয়ে? ওয়েন। আমরা ওয়েন নিয়ে আসলাম, প্রথমে ওয়েন নিয়ে আসলাম। তার মানে লাস্ট ইয়ার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ভিজিটেড আছে এখানে, ভিজিটেড। তো ভিজিটেড থাকাতে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অক্সিলারি ভার্ব হবে ডিড। তাহলে ওয়াইন ডিড। এবার আনতে হবে সাবজেক্ট। তো মাই ফাদার, আমার বাবাকে কি আমি প্রশ্ন করতে পারবো? আমাকে আরেকজন প্রশ্ন করতে হবে যে তোমার বাবা, আপনার বাবা।
তাহলে মাই ফাদার হয়ে যাবে ইউর ফাদার। মাই ফাদার কি হয়ে যাবে? ইউর ফাদার। আমরা জানি পসেসিভ থাকলে পসেসিভ ফর্ম হবে। ওয়াইন ডিড ইউর ফাদার ভিজিট? ভিজিট, ভিজিটেড কি হয়ে যাবে? ভিজিট আমেরিকা, আমেরিকা। ওকে, when did you when did your father visit America? When did your father visit America? সবাই ক্লিয়ার? আমি কিন্তু একেবারে ধরে ধরে বুঝাচ্ছি। আর আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করছি আমার, এই মাইক্রোফোনটা ব্যবহার করার কারণে আমি যে এক্সট্রা একটা স্পিকার আনছি, স্পিকারে আমার কথাগুলো আসছে না। তো আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না, এই জন্য আমি বারবার বলছি, নিজেই প্রশ্ন করছি, নিজেই উত্তর দিচ্ছি। আমার একটু কষ্ট হচ্ছে, অসুবিধা নাই। তানজিনা আপু, আপনার এখানে কারেন্ট না, আপনি ক্যামেরাটা অফ রাখেন, সমস্যা নেই। আচ্ছা, লাস্ট এক্সাম্পল দেখেন, হি স আহমেদ অন লাস্ট সানডে। যখন লাস্ট সানডে চলে যাবে তখন অনটাও চলে যাবে, রাইট? কারণ লাস্ট সানডে না থাকলেও তার অন হবে না। তাহলে এটাও আমরা কি ব্যবহার করব? হোয়েন ব্যবহার করব। আর এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স, স। স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি ব্যবহার করব? অক্সিলারি ভার্ব। আমরা ডিড ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড। আর সাবজেক্ট কি? থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, হি। ওয়েন ডিড হি, আর স হয়ে যাবে সি আহমেদ। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। ওকে। আচ্ছা, এই যে 5 নাম্বারটা আছে, হি উইল কাম হোম টুমরো, টুমরো থাকার কারণে এটা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশ করছে। এটা একটু আমাকে করে দেখাও। চ্যাট অপশন আছে এখানে, একটা চ্যাট অপশন আছে, দেখো মোবাইলে। এটা একটু কষ্ট করে আমাকে লিখে দেখাও সবাই এই মুহূর্তে। আমি সবারটা একটু দেখতে চাই। ওকে, সবাই একটু লিখো তো, মোবাইলে একটু লিখো তো দেখি, যে আনসারটা একটু লিখে দাও তো। হি উইল কাম হোম টুমরো। হি উইল কাম হোম টুমরো, সে আগামী দিন আসবে, বাড়ি আসবে, হ্যাঁ। আচ্ছা, হোম থাকলে হোম ব্যবহার করবো, হোম না থাকলে তো প্রয়োজন নেই। মাহিনুর লিখেছে ওয়েন উইল হি কাম। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েন উইল হি কাম, ওয়েন উইল হি কাম, ওয়েন উইল হি কাম। আলহামদুলিল্লাহ, মেবি অল অফ দ্য সেন্টেন্স আর কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। আশা করি বুঝতে পেরেছো সবাই। গুড, গুড জব। খাদিজা আপু লিখেছেন ওয়েন হি কাম, অক্সিলারি ভার্বটা কোথায়? আমি ভেবেছিলাম অনেকে হয়তো লিখবেন ডু ডাজ ডিড, কিছু একটা দিয়ে দিবেন এখানে, না এখানে আপনারা দেন নাই। আহ, খুব দারুণ কাজ করেছেন, কারণ অলরেডি অক্সিলারি এখানে দেওয়া আছে। সো আপনি কেন এখানে অক্সিলারি নতুন করে আনবেন? অক্সিলারি না থাকলে আনতে হবে, থাকলে যা আছে তাই হবে। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা এখন ওয়ার এর আলোচনায় যাব। ওয়ার, সবাই কি হোয়েন দিয়ে আসতে পারবে? ওকে, ওকে, ঠিক আছে। আমরা এখন ডাব্লিউ কোশ্চেন ওয়্যার দিয়ে আমরা প্র্যাকটিস করব। WHER, ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়। এটা অনেকে হোয়ার বলে, হোয়ার, হোয়ার না, শব্দটা হচ্ছে ওয়্যার। অনেকে বলে হোয়েন, হোয়েন না, ওয়েন। ডাব্লিউ এবং এইচ যখন শুরুতে থাকে তখন এইচ এর উচ্চারণটা ওইভাবে হয় না, রাইট? সো ওয়্যার। আচ্ছা, আমরা সরাসরি বইয়ে চলে যাই। সো 4 নম্বরে চলে আসি আমরা। ওকে, ওয়্যার শব্দের অর্থ হচ্ছে কোথায়। ওয়্যার দ্বারা স্থান বা প্লেস কে বোঝায়। সুতরাং বাক্যের মধ্যে স্থানের কথা উল্লেখ থাকলে ওয়্যার দ্বারা প্রশ্ন করতে হয়। হ্যাঁ, কিসের কথা উল্লেখ থাকলে? স্থানের কথা। আমি একটু বলে দিই, নর্মালি যখন দেখবে কোনো শব্দের আগে অ্যাট আছে অথবা ইন আছে, অ্যাট অথবা ইন, তখন ধরে নিবে এটা একটা জায়গাকে বোঝাচ্ছে। অ্যাট সাধারণত ছোট স্থানের ক্ষেত্রে বসে, ইন সাধারণত বড় স্থানের পূর্বে বসে। ঠিক আছে? তাহলে অ্যাট অথবা ইন এর পরে সাধারণত কি থাকে?
প্লেসকে ইন্ডিকেট করে, কখনো কখনো সময়কে ইন্ডিকেট করতে পারে অ্যাট এর ক্ষেত্রে। সো কখন ওয়্যার দ্বারা প্রশ্ন করা হয়? বাক্যের মধ্যে স্থানের কথা উল্লেখ থাকলে ওয়্যার দ্বারা প্রশ্ন করতে হয়। স্থানের কথা উল্লেখ থাকলে স্থান কিভাবে বুঝবো? নর্মালি তার পূর্বে অ্যাট থাকবে অথবা ইন থাকবে। সো ফার্স্ট এক্সাম্পল আমরা একটু দেখি। জেরি লিভড ইন দ্য অরফানেজ। অরফানেজ শব্দের অর্থ হচ্ছে এতিমখানা। অরফানেজ শব্দের অর্থ কি? এতিমখানা। তাহলে এতিমখানাকে নির্দিষ্ট করেছে বিদায় এখানে আমরা দি ব্যবহার করেছি। আর এখানে এতিমখানাকে বোঝাচ্ছে বিদায় হচ্ছে ইন দা অরফানেজ কে বোঝানো হচ্ছে। সুতরাং যখন অরফানেজ চলে যাবে ইন দা শব্দগুলোও কিন্তু চলে যাবে। তাহলে আমরা এই ইন দা অরফানেজের পরিবর্তে আমরা লিখবো হোয়ার। ওয়ার যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করব ডিড। দেখো সবসময় আমরা একটা যদি বুঝে যায় বাকি সবগুলো শুধু আমরা ধরবো কোনটা হোয়ার হবে, কোথায় ওয়ার হবে, কোনটায় হোয়েন হবে, এরকম। ওয়ার ডিড জেরি। জেরি যেহেতু একজন ব্যক্তির নাম, সুতরাং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এখানে সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডিড ওয়ার ডিড জেরি লিভ। ওয়ার ডিড জেরি লিভ। জেরি কোথায় বাস করত, বা জেরি কোথায় বাস করেছিল, বা কোথায় থাকতো। সবাই ক্লিয়ার? ডাব্লিউএইচ কোশ্চেন 5-এ যেন 5 থাকে। আমি খুব যত্ন করে ঠান্ডা মাথায় আস্তে ধীরে সুন্দর করে বুঝাচ্ছি, বারবার বলছি, যাতে একটা নাম্বারও যাতে আমাদের এখান থেকে না ছোটে। ঠিক স্পেন্ড, যারা টেন্স ধরতে একটু অসুবিধা হয়, এটা নতুন যারা দুই একজন হয়তো অসুবিধা হতে পারে, বাট আমি বারবার বলে দিচ্ছি কিন্তু টেন্সের বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান। তাহলে জাপান হচ্ছে একটা জায়গার নাম। জাপান জাপান আসছে বিদে ইন আসছে। যখন জাপান চলে যাবে ইনটাও চলে যাবে, রাইট? তো হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, সে জাপানে অনেক বছর কাটিয়েছিল। তাহলে ওয়ার ডিড হি হচ্ছে থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। ওয়ার ডিড হি স্পেন্ড, SPEND, স্পেন্ড মেনি ইয়ার্স। Why did he spend many years? Where did he spend many years? সে কোথায় অনেক বছর কাটিয়েছিল? অনেক বছর। সবাই বুঝতে পেরেছো? ডিড এর পরে দেখো এখানে স্পেন্ড আসছে। স্পেন্ড হচ্ছে ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম। স্পেন্ড, স্পেন্ট, স্প্যান্ড। তোমাদেরকে এই ফর্ম গুলো একটু জানতে হবে ভাইয়া। তোমাদেরকে 30-40টা ওয়ার্ডের একটা লেকচার শিট দিব, হ্যাঁ। এটা একটু মনে করে দিও তো, দিনের বেলা ভাইয়া অফিসে থাকলে আমি লেকচার শিট খুঁজে বের করে দিয়ে দিব, সমস্যা নেই। He put the book on the table. On the table একটা জায়গাকে ইন্ডিকেট করছে, বইটা কোথায় রেখেছে? টেবিলের উপরে। এখানে দেখো, তাহলে where did he put the book? যদি এখানে পোর্টস থাকতো, PUTS, পোর্টস, ভার্বের সাথে এস বাই এস, তখন এখানে আমরা ডাজ ব্যবহার করতাম, রাইট? এখানে পোট, PUT, পোট, 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 তিনটাই সেম। কাট, 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 তিনটাই সেম উচ্চারণ। Where did he put the book? Where did he put the book? সে বইটি কোথায় রেখেছিল? Where did he put the book? সে বইটি কোথায় রেখেছিল? 3 নম্বর, I reside in Hart. In Hart হচ্ছে কুড়েঘর। তাহলে আমি কুড়েঘরে থাকি। তাহলে where do you, I কি হয়ে যাবে? You. Where do you reside? Where do you reside? আপনি কোথায় থাকেন? তাহলে I reside in Hart. আমি কুড়েঘরে থাকি। তাহলে ভাইয়া যে 7টা পয়েন্টের কথা বারবার বলছিলাম, সে 7টা পয়েন্ট আপনাদের ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারেন প্র্যাকটিস করার সময়, তাহলে পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। পরীক্ষার হলে গিয়ে কিন্তু 7টা পয়েন্ট ওইভাবে মনে রাখতে পারবেন না। আপনারা এখন আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি সাথে সাথে যেন ধরতে পারেন, সেটা খেয়াল রাখবেন। দ্য পার্সেল ইজ ফ্রম চিটাগং। তাহলে চিটাগং হচ্ছে একটা জায়গার নাম, যেহেতু চিটাগং চলে যাবে ফ্রমও চলে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, ফ্রমটাকে কোথায় রাখবো? হোয়ার এর সাথে। Where is the parcel from? Where is the parcel from? Where is the parcel from?
Where is the parcel from? Where is the parcel from? অথবা from where is the parcel? From where? From where is the parcel? From where is the parcel? From where is the parcel? অলরেডি অক্সিলারি ভার্ব আছে, সুতরাং নতুন করে এখানে অক্সিলারি কোনো ভার্বের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি অক্সিলারি ভার্ব না থাকতো আমরা ডু ডাজ ডিড ব্যবহার করতাম। Where is the parcel from? Where is the parcel from? সবাই লিখেছেন? ওকে, আমি একটা সেন্টেন্স লিখি, আমাকে একটু আপনারা লিখে দেখাবেন। He went to Kumilla last year. He went to Kumilla last year. এটা একটু পড়ে দেখান, দেখি কে ফার্স্ট লিখতে পারে। He went to Kumilla last year. প্রথম কে লিখতে পারেন, আমি একটু দেখতে চাই। ফার্স্ট। He went to Kumilla last year. একজন লিখেছেন প্রেমা, আইডি হচ্ছে 28। When did he go Kumilla? When did he come? আমি তো কাম কেন লিখেছো কাম? আমি তো ওয়েন্ট বলছিলাম, ওয়েন্ট গিয়েছিল। When did he went? নাদিয়া লিখেছে when did he went? Went কেন হবে? Go, went, gone. Go, went, gone. Go, went, gone. হ্যাঁ, মাহিনুল লিখেছে when did he go কুমিল্লা? When did he go কুমিল্লা নাকি সরি আমি কি লিখেছি? টু কুমিল্লা কোথায় গেল? হ্যাঁ, আমি তো টু লিখেছি, আমি ভাবছি যে আমি লিখি নাই নাকি। ফার্স্ট হয়েছে আফরোজা মিম, when did he go to কুমিল্লা? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। Absolutely, you are right. Oh, when did he go to কুমিল্লা, এটাও ঠিক আছে। আবার অনেকে লিখেছে where did he go to কুমিল্লা। আচ্ছা দেখো ভাই, কুমিল্লাকে যদি প্রশ্ন করো তখন কি where দিয়ে লিখা যাবে? where লিখা যাবে না। তুমি যখন কুমিল্লা লিখবা, কুমিল্লাকে প্রশ্ন করবা, তখন where লিখা যাবে। আর আর যখন তুমি সময়কে প্রশ্ন করবা লাস্ট ইয়ার, তখন when লিখতে হবে, বুঝতে হবে। একটা সেন্টেন্সকে অনেক ভাবেই তুমি প্রশ্ন করতে পারো। তুমি লাস্ট ইয়ার কে প্রশ্ন করলে হোয়েন হবে, আর তুমি কুমিল্লাকে প্রশ্ন করলে হোয়ার হবে, বুঝতে হবে। ওয়াইন ডিড হি গো টু কুমিল্লা? রাবিনা, রোল হচ্ছে 15, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নাই, যদিও এটা তাড়াহুড়ার কারণে নিশ্চয়ই। প্রশ্নবোধক চিহ্ন না দিলেও কিন্তু ইনকারেক্ট। মাহিনুল লিখেছে তাড়াতাড়ি করতে গিয়ে বাদ দিয়ে দিয়েছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফারজানা লিখেছে when did he go to কুমিল্লা? absolutely right. where did he went to? এই মাসুমা 16, where did he went to কুমিল্লা? went কেন হবে? went কেন হবে? ডিড এর পরে না গো হবে? ডিড এর পরে তো বেস ফ্রম হবে, ভার্বের বেস ফ্রম হবে। when did he go to কুমিল্লা? when did he go to কুমিল্লা? রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে, আজকে অনেক আলোচনা করেছি। All over the class, I have discussed the most significant part of your syllabus. The name of topics is WH question. You know, WH question is very easy. And if you practice by yourself in your home, then it will be very helpful for you to develop your skill and you will able to ask by yourself. তোমরা যদি ইংরেজিতে প্রশ্ন করতে পারো নিজে নিজে, তাহলে তোমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেটা অনেক বেশি কাজে লাগবে। যদিও আমরা this class is not our spoken English classes. So this class include our academic syllabus. We are a student of honor second year and degree third year. So best of luck. অনেকদিন পর ক্লাস নিয়েছি, খুব ভালো লাগলো। নিয়মিত সবাই ক্লাসে জয়েন করবে, আশা করি সবারই ক্লাস ভালো লাগবে। যারা নতুন জানতে চায়, ভর্তি হতে চায়, then you can inform, you will inform them, তাদেরকে জানিয়ে দিবে। Anytime they can admit in our academy. সো তোমরা যারা অনলাইন এডমিশন নিয়েছো, তোমরা যদি কলেজ কেন্দ্রিক কুমিল্লায় আসো, অবশ্যই আমাদের ফিজিক্যালি আমাদের অফিস ভিজিট করবে। আই উইল ইনভাইট ইউ।
সবসময়ের জন্য আমন্ত্রণ করলাম বা আমন্ত্রণ জানাই। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি কোনো সমস্যা থাকে ওয়েন এবং হোয়ারের বিষয় নিয়ে এবং আজকের আলোচনা নিয়ে, অবশ্যই মেসেঞ্জারে লিখবে। আই থিঙ্ক এন্ড আই বিলিভ, আমি মনে করি এবং বিশ্বাস করি এখানে এমন কিছু স্টুডেন্ট আছো তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, তোমরা একে অপরকে সহযোগিতা করবে। সো বেস্ট অফ লাক, গুড নাইট, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।